হাসান ভাই, আপনি যখন নতুন আসছেন কি কি প্রবলেম ফেস করছেন? এ আমি ১ম নতুন অবস্থায় আমি সবচেয়ে বড় প্রবলেম হলো আমার ভাষা। আমি তখন হুম। ভাষা জানতাম না। কারো সাথে কথা বলতে পারতাম না। হুম? আমার সবচেয়ে বড় প্রবলেম ওইখানে দাঁড়াইছে। দ্বিতীয়ত, ঠিক আছে, ওদের আইন, নিয়মকানুন অনেক কিছুই আমরা জানতাম না। রাস্তাঘাটে চলাফেরা, হ্যাঁ, ট্রাফিক আইন, সরকারিভাবে কত আইন, হ্যাঁ, রাস্তাঘাটে ঘোরা, সিগারেট খাওয়া, হ্যাঁ, কফি খাওয়া, রাস্তাঘাটে ময়লা, ডাস্টবিন ছাড়া ময়লা ফেলা। ঠিক আছে? এই আইনগুলি তে আমি অবগত ছিলাম, জানতাম না। আস্তে, আস্তে আমি এখন তা জানতে পারছি। আজ থেকে আস্তে, আস্তে আমার এর জন্য সহজ হয়ে গেছে। মানে এমনিতে আপনি কোনো মানে খাবারের প্রবলেম অথবা থাকার প্রবলেম এরকম কোনো প্রবলেম পড়ছিলেন কিনা না, আমি আসার পর? আসার পর আমি আমার দালালের রুমেই ছিলাম বেশ কিছুদিন। তখন আমি খাবারের প্রবলেমটা তো এরকম হয় নাই। আমাদের বাঙালি খাবারই আমরা খাইছি। আমরা মেস করে নিছি। আমরা রুমের মধ্যে ৫-৭ জন ছিলাম। আমরা মেস করে নিছি। আমরা পাক করে খাইছি। থাকার দালালের রুমেই ছিলাম। হয়তো কষ্ট করে থাকতেছি কিন্তু থাকছি। তো এরকম প্রবলেম হয় নাই। হুম, বিশেষ কইরা যখন আমরা আরবিয়ান হোটেলে যাই, ঠিক আছে? ওখানে আমাদের খানাটা কোম্পানি দেয়। যার কারণে আরবিয়ান হোটেল রেস্টুরেন্ট আমাদের খানাটা একটু ডিফিকাল্ট হইছে। তারপরেও আমরা কয়েকজন মিলে একটা ম্যাচ করে নিছি। আমরা একবেলা পাক করে খাই, আরেক বেলা আমরা রেস্টুরেন্টেই খাই। আপনি বললেন যে আপনি এখন একটা রেস্টুরেন্টে জব করতেছেন ওয়েটার হিসেবে। তো যখন আপনার দালাল আপনাকে ওয়েটার রেস্টুরেন্টে কাজ দেয় তখন আপনার কোনো ইন্টারভিউ নিছে কিনা? নাকি ইন্টারভিউ ছাড়াও না, আপনি আমারে তখন কোনো কাজটা পেয়েছেন? ইন্টারভিউ নেয় নাই। ইন্টারভিউ ছাড়াই আমার কাজটা কাজটা পেয়েছেন। পেয়েছি। তো কোনো প্রকার কোনো ইন্টারভিউ উনি চায় নাই? না, কোনো প্রকার কোনো ইন্টারভিউ আমার কাছে চায় নাই। আমি আরো ২-১ জায়গায় ইন্টারভিউ দিছি। ওইখানে আমার জব হয় নাই। নতুন অবস্থায় ভাষা বুঝতে পারি নাই। তখন ইন্টারভিউটা আমি ভালোভাবে দিতে পারি নাই। যার আ কারণে আমার চাকরি জবটা হয় নাই। হুম? বিশেষ করে এই দেশে ইন্টারভিউ দিতে হলে ২ টা ভাষা জানতে হবে। এক ইংলিশ আর এক আরবি। হুম? আমি আরবি তো একদমই জানতাম না। ইংলিশে আমি দুর্বল। যার কারণে আমার ২-১ জায়গায় ইন্টারভিউ দিছি। আমার চাকরি হয় নাই, জব হয় নাই। আপনি এখন যে রেস্টুরেন্টে কাজ করেন, যখন ১ম আসছেন, আপনি শুরুতে কি ওয়েটারের কাজ গেছেন নাকি আপনাকে ক্লিনার কাজ দিয়েছিল? না, আমারে সর্বপ্রথমেই আমারে ওয়েটারের কাজ দিছে। আচ্ছা। ওয়েটার কাজের মাঝে ক্লিনারের কাজ আছে। যেমন আমার ওয়েটারের কাজ, আমি একটা টেবিলে অর্ডার নেওয়া, ওই টেবিলে খাবার পরিবেশন করা, ওই টেবিলে খাবার শেষ হলে, ওই টেবিলের ক্লিন করা, একটা ওয়েটারেরই কাজ। এই কাজগুলি আমি করে থাকি। হুম। আ হাসান ভাই, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? আমি ম্যারিড। আপনার কোনো সন্তানাদি আছে কয়জন হ্যাঁ, কিংবা কি? আমার ১ ছেলে, ১ মেয়ে। যাক মাশাআল্লাহ। হাসান ভাই, আপনি বাংলাদেশে কি কাজ করতেন? আমি বাংলাদেশেতে একটানা প্রায় ১৫-২০ বছর যাবৎ আমি ডিশ লাইন, লাস্ট ৫ বছর ডিশ এবং ইন্টারনেট ওয়াইফাই এ আমি কাজ করতাম। তো এই কাজে তো বাংলাদেশে ভালো একটা ডিমান্ড। ভালো একটা ডিমান্ড। মূলত আমি বিদেশ হওয়ার ইচ্ছা ছিল না। যেকোনো আমার এক দালাল এক বন্ধু ছিল। ওর মাধ্যমে আমার সিঙ্গাপুরের আমার একটা অফার করছিল। কম টাকায় ভালো বেতন। তখন ওই লোভে আমি সিঙ্গাপুরের জন্য আমি সবকিছু চাকরি ছেইড়া আমি ওই জন্য দৌড়াতে থাকি। তো আমাকে ভালো একটা প্রস্তাব দিছে, ভালো বেতন, অল্প টাকায় ৳১,৮০,০০০ ও আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে। সেলারি প্রায় গিয়ে আপনার $২৩০০, সিঙ্গাপুরি ডলার $২৩০০ আমাকে সেলারি দিবে। তো ভাবলাম প্রায় ২,০০,০০০ ৳১,৫০,০০০ উপরে সেলারি, আর অল্প টাকায়। এর জন্য আমি ট্রাই কইরা প্রায় গিয়ে বেশ কিছু টাকা নষ্ট করছি। কিন্তু আমার দুর্ভাগ্যজনক আমার এটা হয় নাই। হুম? তারপরে আত্মীয়স্বজনের কাছ থেকে, অনেকের কাছ থেকে টাকা-পয়সা লোন করছি। বিদেশ যাবো, সিঙ্গাপুর যাবো, হয় নাই। তার জন্য ওই চাকরিটা তখন আমি ছেইড়া দিছি। ছেইড়া দেওয়ার পরে কি করব? দিশাহারা হইয়া তখন আমি সৌদিতে ঢুকতে হইছে আমার আরেক বন্ধুর মাধ্যমে। তার মানে আপনি সৌদি আসার সময় আমি টাকা ঋণ করে আসছেন। হ্যাঁ, রেন করে আসছি আমি, এবং সৌদি আসার আগে আমি বিদেশে খবর নিয়ে আমিও কিছু ভুক্তভোগী হইছি। হুম। এই ঋণ আপনাকে কোনো প্যারা দিছে কিনা? ঋণ, বিশেষ করে আমি সর্বপ্রথম একটা ঋণ করছি আমার প্রবাসী কল্যাণ ব্যাংক। আচ্ছা। ওইখান থেকে আমি একটা ঋণ নিছি ৳১,৫০,০০০। তো ওরা আমাকে তো একটা টার্গেট আমি দিছে। একটু বলেন। আপনাকে ইন্টারাপ্ট করি। আপনি যখন প্রবাসী ব্যাংক থেকে লোন নিছেন, তো কি ডকুমেন্টস আপনাকে শো করতে হইছে প্রবাসী ব্যাংকে? প্রবাসী কল্যাণ ব্যাংকেতে সর্বপ্রথম ওরা ভিসা ভিসা চাইছে। হুম। তখন আমি ওদেরকে ভিসা দেখাইছি। ভিসা দেখানোর পরে ওরা আমার কাছে ডকুমেন্ট হিসাবে, যেমন আমার ফ্যামিলি থেকে ২ জন, হুম, আমি সহ মোট ৩ জনের, ২ জন জামিনদার। আরেকজন মূল জামিনদার মূলত হইছে উনার হয়তো সরকারি চাকরিজীবী হইতে হবে, নাহলে উনি কোনো ব্যবসায়িক হতে হবে, ব্যবসায়িক ডেট লাইসেন্স থাকতে হবে এবং তার আচ্ছা। ব্যাংকে লেনদেনের ৬ মাসের লেনদেনের একটা ব্যাংক ডকুমেন্ট দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। হ্যাঁ, দিতে হবে এবং তার
3টা ব্ল্যাংক চেক দিতে হবে। আচ্ছা। তো আপনার কি তখন এগুলা ছিল কিনা? এগুলি আমার এক আত্মীয়র মাধ্যমে, ঠিক আছে, আমি এগুলি সংগ্রহ করছি এবং আমার ফ্যামিলির সহযোগিতায় এগুলো আমি সংগ্রহ করছি। সংগ্রহ করা করে আমি এই লোনটা নিতে সক্ষম হইছি। তো আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারলেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেও কি লোন নেওয়া যায়। তো কি, কি ডকুমেন্টস লাগে হাসান ভাই বলে দিল। আপনারা এটা নোট করে নিতে পারেন এবং কি আমাকে কমেন্ট বক্সেও জানাতে পারেন। হাসান ভাই, আপনি তো মাশাআল্লাহ এখন ম্যারিড এবং আপনি ২ সন্তানের বাবা। তো প্রবাস জীবনটা আপনার কাছে কেমন লাগতেছে? প্রবাস জীবনটা মূলত আমার কাছে প্রাউড ফিল, খুবই স্ত্রী, ছেলে, সন্তান, বাবা-মা, আত্মীয়স্বজনকে ছাড়া আছি। খুবই খারাপ একটা বিষয়, দুঃখজনক বিষয়। ওদেরকে ছাড়া আমার একা থাকতে হইতেছে। আমার অনেক সমস্যা সম্মুখীন হইতেছে। আমার কোনো সমস্যা কারো সাথে শেয়ার করতে পারতেছি না। বন্ধু-বান্ধব ছাড়া কোনো আত্মীয়স্বজন পাচ্ছি না। ওদেরকে ছাড়া খুবই খারাপ লাগতেছে। কিন্তু তারপরও আমি টাকা কামাইতেছি। আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারতেছি। আমার আত্মীয়স্বজনকে ভালো রাখতে পারতেছি। ওই দিক দিয়ে স্মরণ করলে আমার কাছে খুব আনন্দ লাগে, খুব গর্ব লাগে। মানে আপনি ফ্যামিলিকে অনেক বড় একটা সাপোর্ট দিতেছেন। দিতাছি। এজন্য আপনার হুম, কাছে খুব ভালো খুব ভালো লাগতেছে। লাগতেছে। যদিও আপনি কষ্টে আছেন। খুবই, তারপরে কষ্ট থাকলেও আমার খুব ওই দিক দিয়ে খুব ভালো লাগতেছে। আচ্ছা, যাই হোক। এটা সকল প্রবাসীর আ মনে একটা আ আবেগ বলেন, গর্ব বলেন, যেটাই বলেন। এটা হচ্ছে গিয়ে যারা আমরা প্রবাসে আছি, তারা ফ্যামিলিকে সাপোর্ট করাই মানে আমরা আমাদেরকে সার্থক মনে করি। আ হাসান ভাই, আমি যতটুকু জানি আপনি ধূমপান করেন। তো হুম। ধূমপান যদিও শরীরের জন্য ক্ষতিকর। আপনি মাসে কত টাকা ধূমপান করেন? মানে কত টাকা খরচ হয় আপনার এই ধূমপানের পিছনে? ধূমপানের বিষয়টা হলো, আমার প্রতিদিন ১ প্যাক সিগারেট লাগে। যেটা সৌদি রিয়ালে পার মাল রেট ১৯ রিয়াল। ১৯ রিয়াল। বাংলায় কনভার্ট করলে ৳৬০০ প্লাস। হুম। প্রতিদিন আমার এই খরচটা লাগে। তো মাসে তাহলে আপনার ৳২০ করে ধরেন। তাহলে ৳৬০০ রিয়াল। হ্যাঁ, ৳৬০০ ৳৬০০ রিয়াল বাংলাদেশ টাকায় যদি আপনি কনভার্ট করেন প্রায় ১৫ থেকে ১৮,০০০। ১৮,০০০ প্লাস। ১৮,০০০ প্লাস। হাসান ভাই, আপনি তো এখন আপনার ওয়েটারের কাজ করতেছেন মাশাআল্লাহ সৌদি আরব। এখন আপনার সেলারি কত? যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আমার মূলত আসার পরে আমার সেলারিটা ছিল উম ৳১৫০০ এবং ৮ ঘন্টা ডিউটি, ৪ ঘন্টা ওভারটাইম। ওভারটাইম প্রায় ৳১,০০০ আসতো। ১৫০০ সেলারি প্রায় ৳২৫০০ রিয়াল আসতো। হুম, খানাটা কোম্পানি ছিল, সুবিধা ভালোই ছিল। বেশ কিছুদিন আমাদের কোম্পানির একটা সমস্যা, কারণ আমাদের যে মুদির জর্দানি উনি চলে যায় চাকরি ছেড়ে। হুম, তখন নতুন একটা মুদির আসা, উম এ মাসরি, মিশরি, যাকে আমরা এদেশে বেশিরভাগ সময় মাসরি বলি। ও মুদিরটা আসার পরে আমাদের ওভারটাইমটা বন্ধ করে দেয় এবং আমার ৮ ঘন্টা ডিউটি থেকে ১০ ঘন্টা ডিউটি করে দেয়। যার কারণে আমরা ওভারটাইমটা টোটাল বন্ধ হয়ে যায়। যার কারণে আমরা মাসে ১,০০০ রিয়াল আমরা এখান থেকে কম পাচ্ছি। ঠিক আছে? আমরা ৳১৫০০ স্যালারিটা পাচ্ছি। তার মানে এখন আপনার সেলারি ১৫০০ রিয়াল। হ্যাঁ, তো ১৫০০ রিয়াল। ১৫০০ রিয়াল যদি আমরা বাংলায় কনভার্ট করি তাহলে সেটা কত টাকা দাঁড়ায়? কনভার্ট করলে এখন বর্তমানে ৳৩২, ৪০-৪৫ এরকম নাকি? ৳৩২ রেট। ওই ৳৪৮,০০০ মতন, আ ৪৭,০০০, ৳৪৮,০০০ এরকম দাঁড়ায়। আপনি যখন নতুন আসছেন তখন আপনার সেলারি কত ছিল? নতুন আসার পর আমার ৫-৬ মাস আমার ৳১৩০০ স্যালারি ছিল। ১৩০০ রিয়াল সেলারি ৳১৩০০ ছিল। রিয়াল স্যালারি ছিল। যখন আপনি আপনার দালাল, আপনার বন্ধু ওই দালাল আপনাকে কত টাকা কত রিয়াল সেলারি দিবে বলছিল? একটু যদি আমাদেরকে শেয়ার করতেন। সে তো বলছে আমাকে ওয়াইফাইয়ের কাজ দিবে, মানে নেটের কাজটা দিবে, মিনিমাম ৳১৫০০ স্যালারি পড়বে। আচ্ছা। আর খাওয়া থাকা কি আশেপাশে নিজের। নিজের? হুম। তার মানে আপনার থাকা কোম্পানি, খাবারটা আমার নিজের। তার মানে দালাল আপনাকে এটা বলছে যে সেলারি ১৫০০ রিয়াল হবে, থাকা নিজের, সরি, থাকা কোম্পানির, খাওয়া নিজের। নিজের। এটা হয়তোবা অনেক দালাল বলে থাকে যে ১ম অবস্থায় তোমার সেলারি ১৫০০ রিয়াল হবে, থাকা কোম্পানির আর খাওয়া নিজের হবে। এটা অনেকেই বলে থাকে। কিন্তু আসার পরে দেখা যায় যে ১২০০ রিয়াল ১৩০০ রিয়াল সেলারি হয় নতুন অবস্থায়। নতুন অবস্থায় আপনাকে কখনোই ১৫০০ রিয়াল হয় না। যদি আপনার স্কিল থাকে তাহলে অবশ্যই আপনি ১৫০০ রিয়াল পাবেন। এটাই সৌদি আরবে একটা বিগ প্রবলেম কাফেলা। আকামা এবং কাফেলা। এই সম্বন্ধে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। এই এই সম্বন্ধগুলি বলতে গেলে অনেক কথা বলতে হয়। যেমন বিশেষ করে আমি নিজেরই কাফেলা নেই, হুম, আকামা নাই। আমি এক্সপায়ার। আজকে আকামা ২ এক্সপায়ার। বৎসর। আকামার কোনো আকামাই হয় নাই আমার। হুম, আকামা কি জিনিস আমি সৌদিতে এসে দেখিনি। আচ্ছা, আমার দালাল আমার এখানে এনে দিছে। আমার বসকে বলছি, বস বলছে ইনশাআল্লাহ তবে কাফেলা হবে, আকামা হবে। আচ্ছা। এভাবে বলতে, 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 বলতে
হুম, হ্যাঁ, ২ বছর চলে গেছে। এখনো পর্যন্ত হয় নাই। শেষ পর্যায়ে যখন জিজ্ঞেস করি, তখন সে বললে, "কাফেলা আকামা কোনটাই হবে না।" তখন অনেক কিছু ভাইবা চিন্তা দেখলাম, যদি এখান থেকে আমি চলে যাই, হ্যাঁ? আমার যেহেতু আমি এক্সপায়ার, আমার কোনো জায়গায় কাজ পাবো না আমি। হুম। আমাকে কোনো জায়গায় নেবে না। যা কিছুদিন আছে আমার এখানেই করতে হইব। হুম? আমার যেত দিন করতে হয় আমার এখানে কইরা আমার দেশে চলে যাইতে হইব। হয়তো নতুন করে আসতে হইব। না হয় নিজের টাকা দিয়ে আকামা বানাইতে হইব। আকামা টাকা আমার নিজের টাকা দিয়ে বানাইলে ২ বৎসরের হ্যাঁ, খাসাড়া দিয়া, হ্যাঁ, মানে ভর্তুকি দিয়া আমার প্রায় গিয়া ২০,০০০ এর মতন খরচ পইরা যায়। আচ্ছা, আপনি যখন বাংলাদেশ থেকে আসেন তখন আপনার দালাল আপনাকে বলেন নাই যে আমি তোমাকে এতদিন আকামা দিব? হ্যাঁ, দালাল বলছে আমার কোম্পানিতে কাজ দেবে। আমার কাফেলা আমাকে বলে কইরা দিবে। যখন আমি ২-১ টা কাজ গেছি, সব জায়গাতে এর প্রবলেমটা পাইছি। হুম। যখন সর্বপ্রথম যখন আমাকে লাস্ট রেস্টুরেন্টে নিয়ে কাজটা দেয়, তখন দেখা গেল আমার সেলারিটা ভালো, ভালো একটা ওভারটাইম আসে। খানাটাও বিশেষ করে আমি যেমন খাবার পাক করতে পারি না। তখন আমার ফ্রি খাবারটা, যার কারণে আমি এবং দালাল কোম্পানিও বলছে আমার আকামা করবি, কাফেলা করবি। তখন আমি কাজটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং আচ্ছা। এই কাজটাতে আমি রয়ে গেছি। তো আমি যে আমার কফিল মানে কোম্পানির মালিক, হ্যাঁ? আমাকে আশা দিয়ে আমাকে আর কোনো কিছু করে দেয় নাই। আচ্ছা। হ্যাঁ? দালালেও তখন আস্তে, আস্তে সময়টা লম্বা হয়ে যাগা, হ্যাঁ? তখন দালালও আমার অন্য কোনো জায়গায় নিতে পারে নাই। যার কারণে তার মানে পুরা প্রসেসটা হচ্ছে গিয়ে আপনি যখন বাংলাদেশ থেকে আসেন তখন ৩ মাসে যে আকামাটা থাকে ওটা এক্সপায়ার হওয়ার পর আর কোনো কাফেলা অথবা আকামা আকামা বানিয়ে দেয় নাই দালাল কোনোটা অথবা বস? কোনো হ্যাঁ। কিছুই দেয় নাই। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি। কথাটা হচ্ছে গিয়া যারা এই নতুন আসতেছে তারা অনেকে জানে না আকামা কি কাফেলা কি। আকামা হচ্ছে গিয়ে একটা বাংলাদেশের আইডি কার্ডের মতো একটা রেসিডেন্ট কার্ড এই দেশের। ওইটা হচ্ছে গিয়ে আপনার আকামা। আর কাফেলা হচ্ছে গিয়ে আপনি এক দালাল মাধ্যমে আসেন অথবা এজেন্সির মাধ্যমে আসেন। আসার পরে আপনি যখন অন্য কোথাও অন্য কোনো কোম্পানিতে কাজ করতে যাবেন, ওই কোম্পানি আপনাকে আ ওই কোম্পানি আপনাকে উনার আন্ডারে নিয়ে নিবে। এটাকে কাফেলা বলে। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসটা আপনারা অনেক খেয়াল দিবেন। কারণ এই জিনিসটার জন্য অনেক মানুষ অবৈধ হয়ে যায়। অবৈধ হয়ে গেলে কোনো জায়গায় কাজ করতে পারে না এবং কি দেশে যাওয়ার জন্য অনেক ভোগান্তি হতে হয়। হাসান ভাই, ওয়েটারের কাজ করার জন্য কোনো প্রকার স্কিল প্রয়োজন আছে কিনা? ওয়েটার কাজ অবশ্যই স্কিল প্রয়োজন আছে। যেমন বিশেষ করে আরবিয়ান রেস্টুরেন্টগুলিতে আপনার অবশ্যই আরবি জানতে হবে। অবশ্যই। আরবি না জানলে তো আপনি ওদের সাথে কথা বলতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ। কথা না বলতে পারলে আপনার এখানে কাজ করতে আপনার সমস্যা অবশ্যই হবে। হুম। স্কিল অবশ্যই বিশেষ করে আপনার ভাষাটা জানতে হবে। তার হুম, মানে যদি সৌদি আরব আসি অথবা সৌদি আরব আসার পর আপনি রেস্টুরেন্টে কাজ করে তাহলে অবশ্যই আমাদেরকে বিশেষ করে আরাবিকটা জানতেই হবে। আরবিটা জানতে হবে। হ্যাঁ, যেমন একটা টেবিলে অর্ডার নেওয়ার ওদের সাথে কিভাবে কথা বলতে হবে, ওদেরকে ১ম সালাম দিতে হবে, ওয়েলকাম জানাতে হবে। হ্যাঁ, ওদের মেনুটা ওদেরকে স্যার বলতে হবে। হুম, হ্যাঁ, এইভাবে ওদেরকে কথা বলতে হবে, ওদেরকে সম্মান করতে হবে কাস্টমারকে। হ্যাঁ, বিশেষ করে এই জিনিসগুলি থাকতে হবে, মানুষের জানা থাকতে হবে। আচ্ছা। তার মানে এক কথা হচ্ছে গিয়ে যদি আপনি সৌদি আরবে রেস্টুরেন্টে কাজ করেন অবশ্যই আপনাকে অ্যারাবিক সম্পর্কে ধারণা রাখতে হবে। অবশ্যই এই ওয়েটারের কাজ করেন। কোন সৌদি আরবের কোন কাস্টমার আপনার সাথে কোনো খারাপ বিহেভ অথবা কোনো খারাপ আচরণ করছে কিনা? না। আমি ২ বৎসরের ভিতরে কোনো কাস্টমার আমার সাথে কোনো খারাপ ব্যবহার, কোনো খারাপ বিহেভ কোনো কিছু করে নাই। অনেকেই মাঝে, মাঝে আমি কাস্টমারের সার্ভিসের জন্য আমি মাঝে, মাঝে টিপস পেয়ে থাকি। কেউ ৳৫, ৳৫ কেউ ৳১০, কেউ ৳২, কেউ ৳১ আমাকে প্রায় সময় আমি টিপস পেয়ে থাকি। এই এটা ওয়েটারের আমার কাজ সার্ভিসের জন্য। এটা হ্যাঁ। আমার সার্ভিস ভালো দিই। সেজন্য আমাকে খুশি ওরা দিয়ে যায়। এটা আপনি সৌদি আরব বলেন, বাংলাদেশ বলেন, এটা এটা সব জায়গায় টুকটাক দিয়ে থাকে। ওইটার কাজ করতে গিয়ে আপনি কোন প্রকার প্রবলেম ফেস করছেন কিনা? আ আমি ২ বৎসরের ভিতরে আমি ওইটার কাজ করতে কোনো প্রবলেম নতুন, নতুন অবস্থায় প্রবলেম ফেস করতেছি। যখন আমি বাসাটা তখন নতুন, নতুন অবস্থায় খুব কম বুঝতাম। ভাষা জানতাম না, খাবারের মেনুর নাম জানতাম না। হুম? খাবারের মেনুতে আরবি লেখা, অনেক কিছু আমি জানতাম না। তখন গিয়ে নতুন শুধু কি অবস্থায় গিয়া মাত্র আরবি লেখা ছিল? পাশে কি ইংলিশ লেখাও ছিল না না? ১ম অবস্থায় আপনাতে আরবি ছিল, হ্যাঁ? ইংলিশে লেখা ছিল। কিছু, কিছু খাবারের। তারপরেও এগুলি মুখস্থ রাখা সম্ভব না। হ্যাঁ, আচ্ছা। অনেকগুলি আইটেম তো, সবগুলি খাবার আমার মুখস্থ রাখা সম্ভব সম্ভব ছিল ছিল না। না। তখন এই ফেজগুলি আমার এই প্রবলেমগুলো আপনি ফেস করছেন। ফেস করতেছি। আচ্ছা, যারা নতুন আসবে তাদের জন্য কি এই ওয়েটারের কাজ করা কি সহজ হবে না কঠিন হবে? যদি আমাদেরকে একটু বলতেন। ওয়েটার কাজ করা কেউ তো আর কাজ শিখে আসে না। তো ওয়েটার কাজ করাটা বিশেষ করে একটু আরবিটা জানা থাকলে, ওদের সাথে কথা বলতে পারলে, ভাষাটা জানা থাকলে বিশেষ কইরা
ঠিক আছে? সহজ হবে। হয়তো ২-১ মাস কষ্ট হবে, কিন্তু ১-২ মাস একটু মনোযোগ দিয়ে কাজ করলে তো এটা খুব দ্রুত, যেমন আমার ক্ষেত্রে আমি বুঝাই, আমি ২ মাস আমার খুব প্রবলেম ফেস করছি। কিন্তু ২ মাস পরে মোটামুটি আমি সবকিছু আমার নিয়ন্ত্রণে নিয়ে এসে পড়ছি। আমার ধ্যান-জ্ঞান এর মাঝে রাখছি, যার কারণে আমার জন্য খুব সহজ হয়ে গেছে। তার মানে হচ্ছে গিয়া কেউ যদি কাজ না শিখেও আসে অথবা খুব কম এডুকেশন থাকে তাহলে সেও এই কাজটা করতে পারবে যদি সে মনোযোগ দিয়ে করে। হ্যাঁ, অবশ্যই করতে হবে। কাজ তো আমিও তো শিখে আসি নাই। হুম। আমিও তো এই কাজ জানি না, কাজ শিখে আসি নাই। আমিও তো মানে আমার দ্বারা আমি চেষ্টা করছি। হুম? আমার লক্ষ্য ছিল, এটা আমার জানতে হবে, বুঝতে হবে। এটা আমার শিখতেই হবে। আমার লক্ষ্য ছিল, আমি লক্ষ্যে আমি পৌঁছাতে পারছি। আর আপনি এখন তো ২ বছর ধরে কাজ করতেছেন এখানে। আপনি ২ বছর পর আপনার যেই সেলারি ওটা কি বাড়ছে না কমছে? যদি সেলারিটা আমার ২ বৎসরেতে আমার সর্বপ্রথম হচ্ছে ৳১৩০০ সেলারি ছিল। মাঝখানে আমার ৳২০০ সেলারি বাড়ছে। আমার এখন বর্তমানে ৳১৫০০ সেলারি। ১৫০০ রিয়াল সেলারি। ১৫০০ রিয়াল সেলারি। এটা কি আপনার প্রত্যেক বছর, বছর বাড়ে নাকি তাদের মন মতো বাড়ায়? সেলারিটার বিষয়টা হলো আপনার ওদের মন মতই বাড়ায়। ২ বৎসর, ৩ বৎসর, ১ বৎসর। ওদের মন মতো ওরা সেলারিটা বাড়ায়। হাসান ভাই আমার কাছে একটা প্রশ্ন ছিল যে যারা এই নতুন বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে চায় এজেন্সি অথবা দালালের মাধ্যমে কি এগ্রিমেন্ট করে আসা একজন নতুন প্রবাসীর জন্য ভালো হবে? কি এগ্রিমেন্ট করলে তার জন্য অনেক ভালো হয়? বিশেষ করে নতুন কোনো প্রবাসী সৌদিতে আসতে চাইলে কোনো বাংলাদেশী সর্বপ্রথম অবস্থায় দালালের সাথে এবং এজেন্সির সাথে যার মাধ্যমে আসুক, সর্বপ্রথম তার আকামার বিষয়টা নিয়ে কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লিখিত নেওয়াটা সবচেয়ে জরুরি। হুম। মানে আপনি ১ বছর আকামা দিবেন এবং কি কাজ দিবেন। হ্যাঁ, ১ বছর আকামা এবং কি কাজ, কি কাজ দেবে এই বিষয় নিয়ে আমার মনে হয় একটা কাগজে লিখিত নেওয়াটাই সবচেয়ে বেস্ট। Just আসলে হাসান ভাই যেটা বলতে চাইতেছিল আরকি যদি কেউ নতুন কর্মী আসতে চায় প্রবাসে তো তাদের জন্য আপনি যদি যেই দালাল অথবা এজেন্সির মাধ্যমে আসেন তার সাথে অবশ্যই ডিসকাস করে নিবেন যে আমি কি কাজে যাচ্ছি এবং কি আমাকে আকামা প্রোভাইড করা হবে কিনা। তো এই আকামাটা হচ্ছে গিয়ে মেইন। আপনি যদি এই আকামাটা যদি না পান তাহলে আপনি ৩ মাস পর অবৈধ হয়ে যাবেন এবং এই ৩ মাস পর আপনি কোন জায়গায় যেতে পারবেন না। কোন জায়গায় গিয়ে আপনি কাজটা নিতে পারবেন না অথবা আপনার দালাল আপনাকে কাজও দিতে পারবে না। কারণ ভাই আপনার আকামা নাই। আকামা না থাকলে এদেশে কোনো দাম নাই। আপনি যেকোনো জায়গায় যাবেন আপনি আকামাটা আগে খুঁজবে। কারণ আপনি যদি আকামা থাকে তাহলে আপনার কাজটা পাওয়ার জন্য 90% রেডি থাকে কাজটা। ভাই যারা নতুন সৌদি আরব আসতে চায় আপনি টপ ৩ টা স্কিল আমাদেরকে সাজেস্ট করেন। বিশেষ কইরা যারা সৌদিতে নতুন আসতে চায়, বিশেষ করে ড্রাইভিং জানাটা, এদেশে ড্রাইভিং এর চাহিদাটা খুব বেশি। ড্রাইভিং জানা কাজটা ড্রাইভিংটা শিখে আসতে পারলে খুবই বেটার। হুম, দ্বিতীয়ত আপনার ভাষাটা শিখে আসতে পারলে আরো বেশি বেটার। হুম, তৃতীয়ত এদেশে বিশেষ করে কাজটা রেস্টুরেন্ট, কফি শপ, উম ড্রাইভিং, এই ৩ টা সুপার মার্কেট, ৪ টা কাজই বেশিরভাগ হয়ে থাকে বাঙালিদের জন্য। আচ্ছা। হ্যাঁ? আর আরেকটা কাজ, যেমন বিশেষ করে বলদিয়ার কাজটা। ওরা বাঙালিরাই করে। তো বলদিয়ার কাজটা খুব কঠিন একটা কাজ। আমার মনে হয় না, সেলারিও কম। সেলারিটা খুব কম। খুব নিম্নমানের সেলারি এবং খুব পরিশ্রমের কাজ। আমার মনে হয় না এরকম কোনো চুক্তি বিশেষ করে কোনো বাঙালি করবে না। হুম? বিশেষ করে দালালরা, এজেন্সিরা যে ৪ টা কাজই দেয়, রেস্টুরেন্ট, হুম? তারপর হচ্ছে ড্রাইভিংটা শিখতে হলে ভালো। ড্রাইভিং এর ইনকাম ভালো। হুম? ড্রাইভিং এবং কফি শপের এবং সুপারমার্কেটের এই ৪ টা স্কিল বিশেষ করে দেশেরতে জাইনা আসাটা সবচেয়ে বেটার মনে করি। আচ্ছা, তার মানে সৌদি আরব যদি কেউ নতুন ভাই আসতে চায় তাহলে ড্রাইভিং, কফি শপ, রেস্টুরেন্ট এবং সুপার শপ হ্যাঁ, এই ৪ টা কাজের ডিমান্ড অনেক বেশি হ্যাঁ। তাহলে। তো আপনারা আজকে এই ভিডিওতে জানতে পারলেন যে এই ৪ টা কাজের ডিমান্ড সৌদি আরবে অনেক বেশি। যদি কোনো প্রকার কোনো স্কিল আপনারা গেইন করে আসতে পারেন এই ৪ টা থেকে তাহলে অবশ্যই আপনার কাজটা 90% এবং কি 80% ধরে রাখেন যে আপনার কাজটা হয়ে গেছে। কারণ আপনি কাজ জেনে আসতেছেন এবং কি কাজ পারেন। আ হাসান ভাই লাস্ট একটা কোয়েশ্চেন যারা নতুন আসতে চায় তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? যারা নতুন আসছে তাদের জন্য আমার একটাই মেসেজ, তারা অবশ্যই দালালের সাথে ডিসকাস করে আসার জন্য এবং এসএনজির সাথে ডিসকাস করে আসার জন্য, ওদের কোনো লিখিত নেওয়া, ওদের সাথে কথাবার্তা ফাইনাল করে তারপরে এদেশে আসার জন্য। তার বিশেষ মানে করে আকামার বিষয়টা, হুম, এবং এবং কি কাজের কাজের বিষয়টা। বিষয়টা।
মানে আপনি আকামার বিষয় এবং কাজের বিষয়টা পুরা প্রপারলি এগ্রিমেন্ট করে নিয়ে আসা হ্যাঁ, দরকার, দরকার। যাতে করে এখানে এসে কোনো তাই কোনো প্রকার ভোগান্তি না হয়। ভোগান্তি না হয়। হ্যাঁ। তো হাসান ভাই যে কথাগুলো বললো একেবারে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বললো। তো যারাই নতুন আসবেন এবং কি আসতে চাচ্ছেন, আসার জন্য ট্রাই করছেন, ভিসা এসে পড়ছে অথবা পাসপোর্ট বানিয়ে ফেলছেন, তারা এই কথাগুলো আপনারা অবশ্যই নোট করে রাখবেন, কারণ যখন আসবেন এই প্রবলেমগুলো আপনি ফেস করবেন, নতুন কোনো প্রবলেম নেই ভাই। এই সৌদি আরব বলেন আর গালফ কান্ট্রি, যে কোনো কান্ট্রিতে যান, এই নতুন কোনো প্রবলেম আপনি ফেস করবেন না যখন আপনি নতুন আসবেন। বিশেষ করে আকামাটা এবং কি কাজের যেই যেই কাজের জন্য আপনি আসতেছেন, যেই কাজ করার জন্য আপনাকে দালালের মাধ্যমে চুক্তি করছেন, সেই কাজটা যাতে আপনাকে দালাল দেয়, সেই এগ্রিমেন্টটা করে আপনি আসবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।